হচ্ছে না। আচ্ছা, তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখো তো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি আজকে আমাদের লেকচার। হ্যাঁ, লাস্ট ক্লাসে তো আমরা কলাম পড়ছিলাম, পিইসি কলাম, পার্শিয়ালি এনক্লোজ কলাম পড়ছিলাম। কলামের টপিকস আমাদের মোটামুটি শেষ, এই 3 টাইপের কলামই মোটামুটি শিখছি আমরা। এখন সরাসরি আমরা বিম এবং স্ল্যাব যে সিস্টেম বা বিম ফ্লোর সিস্টেম বলে এটাকে, ওইটাতে চলে যাচ্ছি। আহ, তো কম্পোজিটে দেখো, আমরা যেটা করি অ্যাকচুয়ালি, এখানে বিম আর তোমার স্ল্যাবটা একবারে একসাথে ইন্টিগ্রেটেড একটা সিস্টেমের মতো। কলামগুলো প্লেস করার পরে আমরা বিমগুলো প্লেস করি এবং কিছু কানেক্টর দিয়ে দিই। দেখো যে এই ছবিতে এখানে কিছু কানেক্টর দেখা যাচ্ছে, এই কানেক্টরগুলো প্লেস করি। এরপরের কাজটা হচ্ছে আমাদের এরকম ওয়েজ আকারের কিছু ডেক রিপ থাকে। হ্যাঁ, এই ডেক রিপগুলো আমরা বসাই, এগুলো স্টিলের। হ্যাঁ, স্টিলের হয়ে থাকে এই ডেক রিপগুলো। আর এই যে এখানে এই বরাবর যে দেখা যাচ্ছে ওটা বিম, এগুলো তোমরা মিডিয়াও কিছু করে আসছো, এই ছবিগুলো দেখছো। তো বেসিক্যালি প্রসেসটা একটু হালকা করে বুঝানো। হ্যাঁ, ফার্স্টে বিমগুলো থাকে, বিমগুলো স্টিলের বিমও হতে পারে অথবা এরকম কম্পোজিট বিমও হতে পারে। হ্যাঁ, সেই বিমগুলোর উপরে কানেক্টরগুলো কানেক্টেড থাকে, এগুলোকে আমরা স্ট্রাট বলি। হ্যাঁ, একটু ডিনোট করে লিখি, এই এই ইয়াগুলাকে, এই পিনগুলোকে আমরা বলি স্ট্রাটস। ঠিক আছে, না রেকর্ড আমার ওই যে এক্সটার্নাল অ্যাপ আছে তো ওটা দিয়ে হচ্ছে। দেখি মেক শিওর করি হচ্ছে কিনা। না, আমাদের রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এগুলো দিছি, আমরা জাস্ট একটু এটা রিভিউ করতেছি, একটু বোঝানোর চেষ্টা করতেছি। আগে তো ডিটেইলস করিনি, এখন ডিটেইলসে চলে যাবো আর কি। ঠিক আছে, তো আমাদের এই যে জিনিসগুলা দেখা যাচ্ছে এগুলোকে স্ট্রাট বলে, এই যে বোল্টের মতো পার্টগুলোকে। হ্যাঁ, আর এগুলো ওয়েল্ডেড অবস্থায় থাকে বিমের সাথে। তারপরে আমরা এরকম ডাব্লু আকারের এরকম শিট বিছাই দিই, এগুলোকে আমরা ডেক রিপ বলি। ঠিক আছে, এখানে ছবি দেখতেছি আমরা। এই ডেক রিপগুলো প্যারালাল পারপেন্ডিকুলার দুইভাবে বসানো যায়, এটা আমরা জানি। এরপরের কাজটা হচ্ছে এরপরে আমরা তোমার রিইনফোর্সমেন্ট দিয়ে আমরা এখানে কংক্রিট কাজ করব। ঠিক আছে, তো এটাই মোটামুটি খুব সিম্পলি বললে আমাদের কিভাবে বিম আর স্ল্যাব সিস্টেমটা ডেভেলপ করে সেটা একটু বললাম আর কি। যাই হোক, এরপরে আমরা এই ছবিটাও দেখছি, এখানেও তেমন দেখার কিছু নাই। স্টিল ডেক স্ল্যাব আছে, শেয়ার কানেক্টর আছে, আর আমাদের কংক্রিট যখন কাজ করতেছি তখন কিছু ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট দেওয়া লাগে। আজকে ওগুলো সব ডিটেলসে আলোচনা হবে। আজকে প্রচুর থিওরি পড়তে হবে। আমরা দেখি, এখান থেকে শুরু করি আমরা। Composite beam and slab system. Composite slabs consist of profile steel decking with an in situ reinforcement concrete topping. যে কথাটা বললাম যে আমাদের একটা স্টিল ডেক থাকে, তার উপর দিয়ে আমরা ইন সিটু মানে সাইটের মধ্যেই আমরা ওটা হচ্ছে গিয়ে কাস্ট করি। এমনিতে আমরা জানি কম্পোজিটের এলিমেন্টগুলো নর্মালি কী হয়, আগে থেকে প্রি কাস্ট হয়ে থাকে, তাই না? আমাদের সিএফটি কলাম বলি বা পিএসসি বা এপিসি যেগুলোই শিখছি, এগুলো সব কিন্তু আগে থেকে কাস্ট করে মানে তৈরি করা জিনিস, জাস্ট ফিল্ডে এসে ওগুলা কানেক্টর দিয়ে কানেক্ট করা হয়। তো স্ল্যাবের সিস্টেমটা একটু ডিফারেন্ট সেখান থেকে। ইন কেসেস দ্যাট ইয়াটা যে হয় তোমার ডেস্ক স্ল্যাবের উপরে রিইনফোর্সমেন্ট আর কংক্রিট যেটা হয় ওটা ওখানেই ঢালাই করা হয় সাইটেই। আচ্ছা, এরপরে বলছে যে দ্য ডেকিং not only acts as permanent formwork to the concrete but also provides sufficient shear bond with the concrete so that when the concrete has gained strength the two materials act together compositely. মানে কম্পোজিটের যে বেসিক ইয়াটা মানে আমাদের ফান্ডামেন্টালটা,
সেটাতে আমরা জানি যে স্টিল আর কংক্রিট একসাথে অ্যাক্ট করবে। তো ইয়ারটালাও সেম, আমাদের এই যে আগের ছবিতে একটু দেখে আসি। তোমার মানে বেসিক্যালি দেখো এখানে এই যে স্টিলের যে ডেকটা দেখা যাচ্ছে, যদি খোলা ছবিগুলো, স্টিলের ডেকের উপর যে কংক্রিটটা কাজ করতেছে, এখানে কিন্তু স্টিলের ডেকটা একরকম ফর্মওয়ার্কের মতো কাজ করে। আমরা জানি যে আরসিসিতে আমাদের যখন একটা স্ল্যাব কাজ করা হয় তখন প্রচুর শাটারিং ফর্মওয়ার্ক দিতে হয়, ঠিক আছে, পরে তো ওই ফর্মওয়ার্কগুলো খুলে ফেলা হয়। তো এখানে ডেক স্ল্যাব যে কাজটা করে, ডেক স্ল্যাবটা কিন্তু আমাদের একটা পার্মানেন্ট ফর্মওয়ার্ক হিসেবে কাজ করে, যেটা অলওয়েজই থাকতেছে, আর এর উপর দিয়ে আমরা কংক্রিটটা কাজ করে দিচ্ছি। আমাদের আলাদা করে কিন্তু আমাদের শাটারিং বা ফর্মওয়ার্ক করা লাগতেছে না, ঠিক আছে। স্ল্যাব কাস্টের ক্ষেত্রে কম্পোজিটে এই সুবিধাটা আমরা পাচ্ছি। আর দুইটা ম্যাটেরিয়াল যে এই দেওয়ার কারণে, মানে স্টিল ডেক দেওয়ার কারণে এই কংক্রিটের সাথে বন্ডিংটাও তোমার স্টিলের ভালো হচ্ছে, ঠিক আছে। শিয়ার বন্ডিং যেটা, সেটাও ভালো হচ্ছে, বিকজ আমরা শিয়ার কানেক্টর মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি। তাই ওই ডেক রিবের সাথে স্টিল কী বলে ওই বোল্টগুলো বা স্ট্রাটগুলোর সাথে কংক্রিটের একটা হোমোজিনিয়াস মিক্সচারের কারণে তোমার দেখা যাচ্ছে একটা কম্পোজিট অ্যাকশন পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে যেটা বলতেছে, আচ্ছা এই লেখাটা কাটি। Composite beams are normally hot rolled or fabricated steel sections that act compositely with the slab. হ্যাঁ, বিমগুলা আইদার হট রোল হতে পারে অথবা ফ্যাব্রিকেটেড, মানে আগে থেকে বানানো স্টিল, যেগুলো হচ্ছে গিয়ে ওই স্ল্যাবের সাথে কানেক্টেড থাকে। দ্য কম্পোজিট ইন্টারাকশন ইজ অ্যাচিভড বাই অ্যাটাচমেন্ট অফ শিয়ার কানেক্টার্স। এই যে শিয়ার কানেক্টার্সের কথা আমরা এগুলো পরে আসছি মিডে, এগুলো আমাদের বিমের সাথে ওই ডেক স্ল্যাবটা কানেক্ট করতে সাহায্য করে। দিস কানেক্টার্স জেনারেলি টেক দ্য ফর্ম অফ হেডেড স্ট্রাটস। এই যে এখানে বলতেছি, এখানে এদেরকে স্ট্রাট বলা হয়। আচ্ছা, এরপরে পরে যাই। দ্য মোস্ট ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ স্টিল অ্যান্ড কংক্রিট ইজ অ্যাচিভড। হ্যাঁ, আমি যদি অ্যাডভান্টেজেসগুলোর ভিতরে যাই, ঠিক আছে, কম্পোজিটের অ্যাডভান্টেজগুলো এগুলো পরীক্ষায় আসবে, বলে দিচ্ছি। আর আমার এই যে প্রোভাইডেড যে ম্যাটেরিয়ালগুলো আছে এখান থেকেই তোমরা অ্যান্সার করো, তোমরা নেট থেকে এভাবে কপি টপি করো না, ঠিক আছে, মানে যেগুলো দেওয়া আছে আর কি। হ্যাঁ, না দেওয়া থাকলে তো অবশ্যই হেল্প নিতে পারবা, বাট সরাসরি যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা চেষ্টা করবো ওই যে এই ম্যাটেরিয়াল থেকেই দেখা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখি আমরা অ্যাডভান্টেজগুলোর ভিতরে কী বলা হচ্ছে। দ্য মোস্ট ইফেক্টিভ ইউটিলাইজেশন, তার মানে আমার মানে একটা স্ল্যাব বানানোর ক্ষেত্রে বা একটা বিম স্ল্যাব সিস্টেমে এর থেকে ইফেক্টিভ ইউটিলাইজেশন সম্ভব না কম্পোজিটে যেটা হয়। স্টিল আর কংক্রিটের যে ইন্টারাকশনটা আমরা ফুললি কাজে লাগাচ্ছি, ওদের দুইটা প্রপার্টির স্ট্রেংথ বলো, প্রপার্টিস বলো, এগুলোকে সব একসাথে কাজে লাগাচ্ছি। এরপরে দেখো, কিপিং দ্য স্প্যান অ্যান্ড দ্য লোডিং unaltered, a more economic section and কি বলে is adequate in composite construction compared with conventional non-composite structures. স্টিল স্ট্রাকচার বলো কিংবা আরসিসি বলো, দুইটার তুলনায় এই কম্পোজিট স্ল্যাবে মোর ইকোনমিক, যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের স্ল্যাবের ডেপথটাও এখানে অত বেশি দিতে হচ্ছে না, যেহেতু আমাদের স্টিল বিমগুলো আছে সেগুলো এক ধরনের ফোর্স নিচ্ছে, আবার হইতেছে ডেক রিব আছে সেটাও একটা লোড নিচ্ছে। পাশাপাশি আমরা কংক্রিটটা অত ঠিক, নর্মালি আমরা তো জানি যে 6 ইঞ্চি আমাদের মিনিমাম দিতে হয় স্ল্যাবে আরসিসি বলে, এখানে আমরা এটাকে আরও অনেক কমে আনতে পারি। আচ্ছা, এরপরে কি বলছে, কম্পোজিট সিস্টেমস আর লাইটার ইন ওয়েট। স্বাভাবিক, আমরা যদি কম ম্যাটেরিয়াল ইউজ হয়, কংক্রিটের থিকনেস কম থাকে, এটার ওয়েটও কম হবে। আচ্ছা, এক সেকেন্ড, ওকে, এরপরে দেখো এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাজ দ্য ডেপথ অফ বিম রিডিউসেস, দি কনস্ট্রাকশন ডেপথ রিডিউসেস রিজাল্টিং ইন এনহ্যান্সড হেডরুম। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যারা ভাইবা দিবা, তোমরা অনেকেরই ভাইবা দিতে হবে, তো এই পয়েন্টসগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু নোট ডাউন করে রেখো, আমিও দাগায় রাখছি, তো দেখতে পারো বা হাইলাইটেডও আছে। ইনহ্যান্স হেডরুম বলতে আমরা কী বুঝি? বেসিক্যালি চিন্তা করো, একটা সাপোজ একটা আরসিসি বিল্ডিং, হ্যাঁ, সেখানে তুমি ফ্লোর টু ফ্লোর যতটুকু হাইট দিচ্ছ, সেখানে আমার যদি দেখো বিম কিন্তু একটা মেজর স্পেস খাইতেছে, তাই না? অনেক সময় বিমের কারণে সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায়, কারণ বিমের একটা এসেনশিয়াল ডেপথ পর্যন্ত স্ল্যাব থেকে নিচে আনতে হয়।
কিন্তু আমাদের কম্পোজিটের বেলায় যেহেতু আমাদের অত সেকশনস লাগে না, ছোট ছোট স্টিলের সেকশন দিয়ে হয়ে যাচ্ছে, প্লাস স্ল্যাবের থিকনেসটাও অত বেশি না, তো দেখা যাচ্ছে ওভারঅল আমার উপরে এবং নিচে আমার স্পেস বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি এনহ্যান্সড হেডরুম। ঠিক আছে, এইটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এরপরে কি বলছে, বিকজ অফ ইটস লার্জার স্টিফনেস। ও আচ্ছা, ব্যাপারটা বুঝুন নাই, বললাম যে আরসিসি তে আমার উপরে নিচে যে স্ল্যাবের থিকনেস, যে বিমের থিকনেসটা খাচ্ছে, হ্যাঁ, কম্পোজিটের ক্ষেত্রে সেকশনগুলো আরও ছোট ছোট ইউজ করি না, আরও পাতলা ইউজ করি, তো এদিকে রুমের হেডটা বেড়ে যাচ্ছে না, ওটাই বলা, বুঝছো? রুমের হেডটা বেড়ে যাচ্ছে, এটাকেই বলতেছি এনহ্যান্স হেডরুম। বিকজ অফ ইটস লার্জার স্টিফনেস, কম্পোজিট বিমস হ্যাভ লেস ডিফ্লেকশন দেন স্টিল বিমস। যেহেতু কম্পোজিট বিমগুলোতে কম বেশি কংক্রিট থাকে, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমরা জানি স্টিলে বেশ ভালোই ডিফ্লেকশন হয়, এই ডিফ্লেকশনটা কিন্তু অনেকাংশে কমে আসতেছে জাস্ট বিকজ অফ কম্পোজিট থাকার কারণে। ঠিক আছে, তো কম্পোজিট বিমটা ইউজ করলে আমাদের ডিফ্লেকশনটা কমে আসে, হ্যাঁ, বিমের যে নর্মাল ডিফ্লেকশন হয় স্টিল স্ট্রাকচারগুলোতে, সেই বিমের তুলনায় সেটা কমে আসে। ঠিক আছে, এগুলাই কম বেশি অ্যাডভান্টেজেস, আর কিছু আছে। তোমরা একটু মিউট করে রাখো, তাহলে সবার আর কি শুনতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, তাই মনে হচ্ছে। আচ্ছা, ওকে, এরপর বলছে the composite slab when fixed in place can act as an effective in place diaphragm which may provide effective lateral bracing to the beams। হ্যাঁ, তো কম্পোজিট স্ল্যাব যেটা, যদি আমরা প্রপারলি এটাকে প্লেস করি, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান এফেক্টিভ ইন প্লেন ডায়াফ্রাম, মানে এটা একটা ডায়াফ্রামের মতো কাজ করে, যেটা আমাদের বিমের একটা ল্যাটারাল ব্রেসিং হিসেবে কাজ করে। এটার মানে কি, বিমগুলা, আচ্ছা আমি যদি তোমাদের ছবিতে দেখাই, একটু ছবি আঁকার চেষ্টা করি। মনে করো এরকম করে আমাদের এগুলো হচ্ছে বিম আমাদের, হ্যাঁ, সাপোজ এগুলো আমাদের কম্পোজিট বিম। এখন দেখো ল্যাটারালি কিন্তু মানে এদিক ওদিকে ওদের কিন্তু কোনো ব্রেসিং নাই। ঠিক আছে, ব্রেসিং তো বুঝি, তাই না? মানে এদেরকে যদি সাপোর্ট দিয়ে অন্য কিছু থাকতো তাহলে ওটাকে ব্রেসিং বলতাম। তো এই ব্রেসিংটা এক কি বলে অনেকটা প্রোভাইড করা লাগতেছে না, জাস্ট বিকজ আমাদের এই কি বলে তোমার ডেক্রিপ প্লাস হচ্ছে এই ফ্লোর সিস্টেমটা অটোমেটিকলি এখানে একটা ব্রেসের মতো সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, যেহেতু এখানে ডেক্রিপ প্লাস তোমার কি বলে কংক্রিট স্ল্যাব দুইটা মিলে একটা ইন্টিগ্রেটেড একটা জিনিস তৈরি করতেছে, যেটার সাফিসিয়েন্ট টেনসাইল আর কম্প্রেসিভ স্ট্রেংথ আছে, সেহেতু এর কিন্তু ল্যাটারাল ব্রেসিংটা আর প্রয়োজন হচ্ছে না। মানে তুমি ইচ্ছে করলে অনেক অনেক স্পেসিং দিয়ে বিম বসাতে পারবা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বুঝতে পারছো ব্যাপারটা? বাট নর্মালি আমরা ওয়ান ওয়ে বা টু ওয়ে স্ল্যাব যখন করি, আমরা জানি যে বিম কি বলে বিম থেকে বিমের একটা সার্টেন লেন্থ আছে, ওইটা এক্সিড করলে কিন্তু তখন দেখা যাচ্ছে যে ওই স্ল্যাবটার ওই লোডটা নিতে পারতেছে না। বাট এই কম্পোজিটের বেলায় মানে স্ল্যাবটা নিজেই এত শক্ত একটা জিনিস, মানে এত ইন্টিগ্রেটেড একটা জিনিস, যে ও নিজেই কি বলে অনেকটা লোড তো নিতে পারি, প্লাস হচ্ছে বিমের একটা ডায়াফ্রাম হিসেবে বা একটা ব্রেসিং হিসেবে কাজ করে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এই জিনিসগুলো যা যা বলতেছি এগুলো কিন্তু আমি সবই ভাইবে জিজ্ঞেস করবো। হ্যাঁ, তো তোমরা একটু শোনো মনোযোগ দিয়ে। কেউ যদি মিস করে থাকো, নেটের সমস্যা থাকে, সমস্যা নেই, আমি আজকেই আপলোড করে দিব ভিডিও, যাতে তোমাদের সুবিধা হয়। আজকে তোমাদের খাতাগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। আর খাতাগুলো আমি হইতেছে গিয়ে তোমাদেরকে যেটা করবো, মানে ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, তোমাদের খাতাগুলা মানে দেখেই তোমাকে দিয়ে দিব, বুঝছো? মানে খাতা সবই দিয়ে দিব, ওখানে তোমাদের কি কি প্রবলেম হয়েছে সেটাও দেখতে পারবে। ইভেন সবার খাতায় দেওয়া থাকবে, যে যে যারটা গিয়ে দেখে মার্কসটা দেখে আসবে। ঠিক আছে, মানে আমি তোমাদের খাতাগুলো সব আপলোড করে দিব। ওকে, মুভিং অন। এরপর কি বলছে, দ্য কনস্ট্রাকশন টাইম ইজ রিডিউসড। এটা তো বুঝতেছি, কনস্ট্রাকশন টাইম তো অবভিয়াসলি রিডিউস হবে, কারণ কি এটা কম্পোজিট জিনিস। ঠিক আছে, শুধু
স্ল্যাবটা ক্যাস্ট করতে যে যতটুকু টাইম লাগে ওই অতটুকুই লাগতেছে, বাকিটা কিন্তু খুব ইজি কাজ। বিম বসানো, বিম সেট করা, বিমগুলা বোল্ট, তারপর সেই কানেক্টর দিয়ে কানেক্ট করা, ডেক গ্রিড বসানো, এই পর্যন্ত খুব সোজা কাজ, খুব কুইকলি হয়ে যাবে। জাস্ট কংক্রিটটা ক্যাস্ট করতে একটু টাইম লাগবে। Encased steel beam sections have improved fire resistance and corrosion. দেখো নর্মাল যদি আমাদের স্টিল সেকশন হতো সেই তুলনায় কিন্তু আমাদের যদি ইনকেসড বিম হয়, মানে এফইসি, যেটা এফইসি কলম, ওগুলোর ক্ষেত্রে তো স্টিলটা কি কংক্রিটে কভার্ড থাকে, অর্থাৎ বিমটা যদি ওরকম এফইসি টাইপের হয় তখন সেই ক্ষেত্রে আমাদের ওটা ফায়ার এবং করোশনের কিছু রেজিস্ট্যান্স প্রোভাইড করে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা, আশা করি। এরপরে পরেরটাতে আচ্ছা, অনেক তো অ্যাডভান্টেজেস বললাম, একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যাডিশনাল কস্ট ফর শিয়ার কানেক্টর। আমাদের কিন্তু প্রচুর শিয়ার কানেক্টর লাগতেছে। হ্যাঁ, আমাদের কিন্তু নর্মাল আরসিসি যখন করতাম তখন কিন্তু ওভাবে কোনো শিয়ার কানেক্টর কিন্তু আমরা কখনো ইউজ করতাম না, স্ল্যাব জাস্ট ক্যাস্ট করে দিতাম। বাট এখানে তোমার ডেক স্ল্যাব যখন ক্যাস্ট করতেছো তখন আমাদের প্রচুর শিয়ার কানেক্টর দিয়ে ওই ডেক স্ল্যাবগুলো বিমের সাথে কানেক্ট করা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডিশনাল একটা কস্ট চলে আসে। হ্যাঁ, ওইটাই আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এছাড়া তেমন অসুবিধা নাই। ওকে, এরপরে খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক, মেথডস অফ কম্পোজিট কনস্ট্রাকশন। হ্যাঁ, এটাও পরীক্ষায় আসবে, বলে দিচ্ছি, মানে যা যা পড়াচ্ছি সবই আসবে কম বেশি। আচ্ছা, কি বলে, মেথডসে আমরা যেটা পড়বো মেইনলি দুই মেথডসে আমরা কম্পোজিট স্ল্যাবটা তোমার করি, কনস্ট্রাক্ট করি। এটা কিন্তু মানে অন্যান্য জিনিসগুলো না, মানে কলম বা অন্য কিছু না, এটা হইতেছে বিম আর স্ল্যাব। হ্যাঁ, বিম স্ল্যাব ক্যাস্ট করার দুইটা সিস্টেম, একটা হচ্ছে শোর্ড, একটা আনশোর্ড। শোরিং এর নাম শুনছি না আমরা, শোরিং তো বুঝি, যখন মানে অনেক ডিপ এক্সকেভেশন করতে হয় তখন যাতে, হ্যাঁ হ্যাঁ, শোর পাইলের নাম শুনছো তোমরা, যাতে মাটিটা ধসে না পড়ে সেজন্য আমরা চারদিক দিয়ে শোর পাইল বা শরীর, হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম শোরিং করি। ঠিক আছে, তো ওই একই ওটার মতো ওই কাছাকাছি জিনিস। তো শোর জিনিসটা করে কি, শোর হইতেছে গিয়ে মানে আমাকে প্রোটেক্ট করে একটা লোড থেকে। দেখো আমাদের যখন ইয়াটা কাজ করতেছি, স্ল্যাবটা কাজ করতেছি, আমরা বলতেছি যে আমাদের ওরকম শাটারিং লাগে না, কিন্তু কিছু অ্যাডিশনাল সাপোর্ট লাগে। হ্যাঁ, মনে করো আমরা বিম কাস্ট করছি, ঠিক আছে, মানে বিম তো কাস্ট করে না, সরি, বিমগুলো কানেক্ট করছি, তার উপর ডেক স্ল্যাব দিলাম, এবার কংক্রিট ঢালবো এর উপরে। এই কংক্রিট ঢালার সময় আমরা যদি ছবিতে একটু বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তোমার যদি এক্সট্রা তোমার সাপোর্ট, বাঁশ বা এই টাইপের কোনো স্টিলের সাপোর্ট দেওয়া লাগে, ওটাকে আমরা বলি শোর্ড কনস্ট্রাকশন। ঠিক আছে, শোর্ড মেথড। হ্যাঁ, যদি এক্সট্রা একটা সাপোর্ট দেওয়া লাগে, ওই সাপোর্টটা পরে যখন কংক্রিটটা শুকিয়ে যাবে, হ্যাঁ, তখন তো কংক্রিট নিজে নিজে লোডটা নিতে পারবে, তখন আবার ওই সাপোর্টগুলো সরাই ফেলবে। এগুলোকে এটাকে বলা হচ্ছে শোর্ড কনস্ট্রাকশন। আর আরেকটা হচ্ছে আনশোর্ড, অর্থাৎ আমরা কোনো রকম প্রোটেকশন দিচ্ছি না, নর্মালি ডেক স্ল্যাবটার উপরেই কংক্রিটটা কাজ করে দিচ্ছি। তো কখন শোর্ড ইউজ করব, কখন অনশোর্ড, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শোর্ডটা তখন করব যখন আমাদের যে স্টিল ডেকটা ইউজ করতেছি, ডেকটার থিকনেস খুব একটা বেশি না, অর্থাৎ তার উপর দিয়ে যদি আমি রিইনফোর্সমেন্ট দিই, এরপর আমি কংক্রিট কাস্ট করি, ওগুলাতে সেই ডেক রিপটা ওই লোডটাকে মানে ভিজা অবস্থায় নিতে পারবে না। হ্যাঁ, যখন কংক্রিটটা জাস্ট কাজ করছি ওই অবস্থায় যদি সে সাফিসিয়েন্টলি নিতে না পারে, ও যদি সাফিসিয়েন্ট থিকনেস না থাকে বা স্ট্রেংথ না থাকে, যদি থিকনেসটা কম হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাডিশনাল সাপোর্ট লাগবে বা শোরিং লাগবে। হ্যাঁ, কিন্তু যদি আমাদের এটা সাফিসিয়েন্ট থিকনেস হয় বা কংক্রিট যেটা কাজ করতেছি স্ল্যাবটা, সেটার থিকনেস যদি খুব বেশি না হয় যে ওই ডেক রিপটাই ওই লোডটাকে নিতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর কোনো শোরিংয়ের দরকার হবে না বা কোনো সাপোর্টের দরকার হবে না। ওই টাইপের কনস্ট্রাকশনকে বলতেছি আমরা আনশোর। ঠিক আছে, তো হোয়াট ইজ শোরিং, হোয়াট ইজ আনশোরিং, এগুলো দুটোই এখানে আছে বলা। এগুলো আর আমি রিডিং করতেছি না, এগুলো তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, দুইটারই অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, যদি আমরা শোরিং করি তাহলে আমাদের শোরিংয়ের অ্যাডিশনাল কস্ট আসবে। ঠিক আছে, কিন্তু
এরপরে আর অসুবিধা হচ্ছে না। কংক্রিটটা একবার যখন স্ট্রেংথ গেইন করে ফেলবে তখন তো আর শোর লাগতেছে, তখন তো ওগুলো সরাই দিব। আর আনশোর্ড হইলে যেটা সুবিধা যে আমাদের শোরিংয়ে কষ্ট আসতেছে না, বাট অ্যাডিশনাল মোটা যদি আমি দিতে চাচ্ছি, ডেক্রিপ বা এই জাতীয় স্টিল দিতে চাচ্ছি, বা বিমগুলোকে যদি আমি মোটা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আবার আমার অ্যাডিশনাল একটা কস্ট চলে আসবে। তো প্রোজ অ্যান্ড কনস আছে, আমাদের সিচুয়েশন অনুযায়ী আমরা দেখা যায় সাইটে এক এক রকম ডিসিশন নিয়ে থাকি। যাই হোক, এখানে এই জিনিসগুলো আছে, তোমরা একটু পড়ে নিবা, আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা, রেকর্ড হচ্ছে। আমি জুম দিয়ে রেকর্ড করি না, জুমের রেকর্ডে প্রবলেম হয়, তো আমি এক্সটার্নাল অ্যাপ দিয়ে রেকর্ড করি, বুঝছো? আচ্ছা, এবার এবার আমরা একটা নিউ স্ক্রিনে যাই। আমরা পার্টে চলে যাব পরে। হ্যাঁ, এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। তো 2 পেজ করে ভালো ছিল, হ্যাঁ ওকে। আচ্ছা, এবার আমরা মোটামুটি চলে আসব এআইসি ডিজাইন গাইডলাইন্স ফর কম্পোজিট বিমস। হ্যাঁ, বিমের ক্ষেত্রে আমাদের কি ডিজাইন গাইডলাইন আছে সেগুলো আমরা একটু ডিটেলসে পড়বো। আমাদের যেহেতু টাইম কম, আমরা অনেক টপিক স্কিপ করে যাচ্ছি, অনেক অঙ্ক স্কিপ করে যাচ্ছি, আমাদের অল্প কিছুই পড়তে পারবো, ওটুকুই পড়ার চেষ্টা করি। দেখি আমরা ফার্স্টেই দেখো, আমাদের এখানে একটা সেকশন দেখা যাচ্ছে, এটা একটা নিচে ডেক্রিপটা দেখা যাচ্ছে এরকম, আর উপর দিয়ে স্ল্যাব কাস্ট করা। আচ্ছা, এগুলো বেসিক্যালি বিম প্লাস স্ল্যাব দুইটার জন্যই প্রভিশনস। আমরা প্রত্যেকটা দেখা শুরু করে দিই। দেখো, 1 নম্বর হচ্ছে দ্য নমিনাল রিব হাইট। রিব কোনটাকে বলতেছি? এই যে ডেক্রিপ, তাই না, স্টিলের এই ডেক্রিপ, এটাকে আমরা HR দিয়ে ডিনোট করতেছি, HR। এখন কি বলছে? দি নমিনাল রিব হাইট HR shall not be greater than 3 inches or 75 millimeter। অর্থাৎ ডেক্রিপের যে হাইটটা, এই যে এখানে এই ছবিতে যেটা দেখা যাচ্ছে HR, এটা 3 ইঞ্চি বা 75 মিলিমিটারের থেকে বেশি হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। এরপরে সেকেন্ড যেটা আসতেছে, দি অ্যাভারেজ উইথ অফ কংক্রিট রিব অর হচ WR shall not be less than 2 inches or 50 millimeter। আচ্ছা, এটার অর্থটা কি? আমাদের ডেক্রিপ যেটা, এটার যে নিচে উইথটা দেখতেছি, ওইটা আমাদের হইতে হবে মিনিমাম তোমার 2 ইঞ্চেস অর 50 মিলিমিটার। আচ্ছা, যদিও বাট shall not be taken in calculations as more than the minimum clear width। আচ্ছা, এটা আবার একটা রেস্ট্রিকশন আছে, সেটা হইতেছে তোমার উপরের দিকে যে ক্লিয়ার উইথ আছে, হ্যাঁ, সেটা থেকে আবার বেশি হওয়া যাবে না। যাই হোক, আমাদের ওই সেকেন্ড পয়েন্ট দরকার নেই, আমি দাগায় দিচ্ছি, আমি যা যা দাগায় দিব ওগুলো আমরা করবো। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে যে একটু পর্যন্তই করবো। হ্যাঁ, সেই ছোটোবেলার মতো দাগায় দিচ্ছি, ঠিক আছে, একটুকু বললেই হবে। এরপরে দেখো, এই যে এখানকার এই যে বোল্টগুলো থাকে, ওগুলোকে আমরা স্টাড বলি, আগে বলছি। স্টাডগুলো কি? এক মাথাওয়ালা পিনের মতো। হ্যাঁ, উপরের দিকে একটা মাথা, আর নিচের পার্টটা এই যে এখানে ওয়েল্ডের অবস্থা। হ্যাঁ, এদিকে ওয়েল্ডিং করে লাগাই দেওয়া হয়। আচ্ছা, বড় হাতের HS হচ্ছে লেংথ অফ স্ট্রাট আফটার ওয়েল্ডিং। হ্যাঁ, এই যে HS হচ্ছে ওয়েল্ড করার পরে ওর যে লেংথটুকু, মানে এই যে এই লেংথটুকু ছবিতে দেখা যাচ্ছে। কাজ করি, এটা 1 পেজ করে দেখতে আরো সুবিধা হবে। জুম করি, হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেখো, থার্ড যেটা পয়েন্ট পড়বো, আমাদের এই ছবিটা দেওয়া লাগবে। হ্যাঁ, থার্ড পয়েন্টটা হচ্ছে দ্য কংক্রিট স্ল্যাব shall be connected to the steel beam with welded steel headed stud anchors। এই স্টাড অ্যাঙ্কর বলি মানে। আর
এদের ডায়ামিটার হবে 3/4 ইঞ্চেস 19 মিলিমিটারের মতো, অর লেস ইন ডায়ামিটার, ঠিক আছে, মানে 3/4 ইঞ্চেস অথবা এর থেকে লেস, এগুলো ডায়ামিটার হবে। হ্যাঁ, এটাকে ডিএস দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে যদি যাই, স্টিল হেডেড স্ট্রাট অ্যাঙ্কার্স আফটার ইনস্টলেশন shall extend not less than 1.5 inches above the top of the steel deck, and there shall be at least half inch of specified concrete cover above the top of the steel headed anchors. মানে এটার উপরে মিনিমাম তোমার হাফ ইঞ্চি কংক্রিট থাকতে হবে। হ্যাঁ, মানে এটার হেড থেকে তোমার মিনিমাম হাফ ইঞ্চি কংক্রিট থাকতে হবে। এখানে এই যে এখানে লিখছি, হ্যাঁ, হাফ ইঞ্চি কংক্রিট থাকতে হবে। আর ইনস্টলেশন লিখছি, এটা আবার উপরের দিক থেকে 1.5 ইঞ্চির বেশি হতে পারবে না, এটা তো আগেই মনে বলছি। হ্যাঁ, এই যে টোটাল এইচএস হচ্ছে টোটাল লেংথটা, বড় হাতের এইচএস হচ্ছে টোটাল লেংথ অফ স্টাড, সেটা হচ্ছে এইচআর, মানে এটার যে লেংথ তার সাথে হাফ ইঞ্চেস, এর থেকে বেশি হতে পারবে। হ্যাঁ, এটাই বলছে। ওকে, এরপরে এই পয়েন্টটা দেখলাম আমরা। এরপরে the slab thickness above the deck shall not be less than 2 inches. দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে কংক্রিট কাজ করার সময় আমাদের 6 ইঞ্চি পর্যন্ত থিকনেসের কংক্রিট কাজ করতে হয়, ঢালাই দিতে হয়, সেখানে আমাদের মাত্র 2 ইঞ্চি দিলেই মিনিমাম চলবে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই স্ল্যাবের যে থিকনেসটা, এই ডেক রেপের উপরের পার্ট নিচের পার্ট থেকে এই পার্ট পর্যন্ত এতটুকু আমরা মিনিমাম আমাদের দিতে হয় 2 ইঞ্চি, ঠিক আছে। আরও বেশি দিলে ভালো, ওটা ডিপেন্ড করবে আমাদের লোড টু প্রেশারের উপর। যাই হোক, এরপরে দেখো, স্টিল ডেক শ্যাল বি অ্যাঙ্কার্ড টু দ্য সাপোর্টিং মেম্বার্স অ্যাট স্পেসিং নট টু এক্সিড 18 ইঞ্চেস। এবার স্পেসিংয়ের কথা বলতেছে। স্টিল ডেক, হ্যাঁ, স্টিল ডেকগুলো যখন অ্যাঙ্কর করব তখন সাপোর্টিং মেম্বার্স একটা স্পেসিং, আচ্ছা 18 ইঞ্চি স্পেসিং দিতে হবে। যাই হোক, এটা দরকার নেই অত বেশি। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট, এটা ইম্পর্ট্যান্ট। দেখো, স্পেসিং স্টার্টস, হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা স্টার্ট দিয়ে রাখো, এটা আসবেই, স্টার্ট দিতে পারছি। আমরা যদি এই যে এটার যে ছবিটা, এটা তো সেকশন ভিউ, আমরা যদি টপ ভিউ থেকে দেখি, ডেক রিপগুলো যখন বসাবো আমাদের স্টাডগুলো এরকম স্পেসিংয়ে থাকতে পারে। ধরো এটা একটা ডেক রিপ, একটা পার্ট, এখানে স্টাডগুলো বসাইছি, এটা এক রোতে 2টা বা 3টা থাকতে পারে। যখন ওরা প্লেস হবে তখন ওদের ডায়ামিটার যদি ডিএস হয়, এজ থেকে ওদের 2ds পর্যন্ত ডিস্টেন্সে স্পেসিং হওয়া লাগবে। আর স্টার্ট থেকে স্টারের ডিস্টেন্স তোমার 4ds, এর থেকে বেশি হবে। হ্যাঁ, জেনারেল কেসেসে 6ds, রেপস পারপেন্ডিকুলার টু দ্য বিমের ক্ষেত্রে 4ds। হ্যাঁ, নিচেগুলো লাগবে না, এগুলো দেখা দরকার নেই, আমরা জাস্ট এটা অ্যান্ড এটা দেখব। ওকে, আর এই ছবিটা আমাদের খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্পেসিংয়ের এই ফর্মুলাটা, মানে এই ইয়াটা, এই থাম্ব রুলটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা নোট করি এরপরে স্পেসিংয়ের আরও কিছু ক্রাইটেরিয়া দিছে। এত ইঞ্চি মিনিমাম ফ্ল্যাঞ্জ উইথ, আচ্ছা না, এটা ফ্ল্যাঞ্জ উইথ, সরি, ফ্ল্যাঞ্জ উইথ এর কথা বলা হচ্ছে 5.5 ইঞ্চি মিনিমাম ফ্ল্যাঞ্জ উইথ ফর 2 rows অফ স্টাডস, 3/4 ইঞ্চি স্টাডস। আর 8.5 ইঞ্চি উইথ যদি হয় ফ্ল্যাঞ্জের, মানে এই জায়গার যে ফ্ল্যাঞ্জগুলো, হ্যাঁ, বিমের যে ফ্ল্যাঞ্জগুলো যদি 5.5 ইঞ্চি থিকনেসের হয়, সরি উইথের হয়, তখন হচ্ছে গিয়ে তোমার 2টা স্ট্রাটস দিয়ে আমরা এক রোতে। আর যদি 8.5 হয়, তার মানে বুঝতেই পারতেছো এর উইথ আরও বড়ো, তাই তখন 3টা করে স্ট্রাটস, ঠিক আছে। এরপরে ডায়ামিটার অফ স্ট্রাটস, হ্যাঁ, এগুলা ডিটারমিন হবে আসলে ফ্ল্যাঞ্জের থিকনেস থেকে, বোঝা যাচ্ছে। ফ্ল্যাঞ্জের থিকনেস যত বেশি হবে ডায়ামিটারটা তত বেশি হবে। দেখো, ডিএস, ডায়ামিটার অফ স্টাডস, is less than equal 2.5 times thickness of flange, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দেখে নিব এই পয়েন্টটা। এরপরে আর কি আছে, ইফেক্টিভ উইথ অফ কংক্রিট স্ল্যাব। হ্যাঁ, ইফেক্টিভ উইথ বলে একটা জিনিস আছে,
মানে অ্যাকচুয়াল উইথ তো থাকে, অঙ্ক করার ক্ষেত্রে আমাদের ইফেক্টিভ উইথ বের করা লাগে। এই সেই ইফেক্টিভ উইথ বের করার কিছু ফর্মুলা আছে। দেখো, এক নম্বর হচ্ছে 1/8 অফ দি বিম স্প্যান, বিমের যে স্প্যান তার 1/8 হতে পারে, মানে L/8 center to the supports. 1/2 of the distance of the center line of adjoint beams, মানে বিমের থেকে বিমের যে ডিস্টেন্স, তাহলে সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স তার হাফ টাইমস হতে পারে। আর দ্য ডিস্টেন্স টু দি এজ অফ দি স্ল্যাব, হ্যাঁ, এজ থেকে যতটুকু অংশ বাইরে আছে, হ্যাঁ, একটা মনে করো এরকম একটা বিম আছে, বিমের বাইরের যতটুকু স্ল্যাবের এজটুকু মানে ক্যান্টিলিভার পোর্শন আছে, এটা এক্সটার্নাল বিমের ক্ষেত্রে। এটা দেখাবো, এই জিনিসগুলো একটা অঙ্কে আছে, সো ওগুলো আরও ডিটেলস পরে দেখবো, বাট এই পয়েন্টটা আমাদের খুব জরুরি, ঠিক আছে? ইফেক্টিভ উইথ কংক্রিট সূত্রটা আমরা দেখতেছি, আমরা অঙ্কে আরও ক্লিয়ার হবো, অসুবিধা নেই। এবার দেখি আমাদের আরও কিছু জিনিস আছে। ইফেক্টিভ উইথ, এই যে এটাই হচ্ছে ইফেক্টিভ উইথ, হ্যাঁ, ইফেক্টিভ উইথ বি ইফেক্টিভ বলে এটাকে। ইন্টেরিয়র বিমের ক্ষেত্রে এটা, এক্সটেরিয়র বিমের ক্ষেত্রে বিম থেকে এই যে উপরের পার্টটা তো স্ল্যাবের পার্ট, এটা তো বুঝতেছি, নিচেরটা বিম উপরে স্ল্যাব, তো বি ইফেক্টিভ দেখা যায় এক্সটার্নালের ক্ষেত্রে এরকম কিছু একটা হয়। ওটার আমরা করবো, অঙ্ক করবো, প্রবলেম যখন করবো তখন আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো। আচ্ছা, কম্পোজিট বিমের ফ্লেক্সুরাল স্ট্রেংথ, হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে LRFD আর ASD আমাদের ফ্যাক্টরগুলো আছে, ফ্যাক্টরগুলো আমরা মনে রাখবো, একটা 0.9, একটা 1.67। আচ্ছা, এরপরে যেই কানেক্টরগুলো কানেক্ট করতেছি ওগুলো তো স্টিল স্ট্রাকচার, তো স্টিলে আমরা এই টাইপের চেয়ারা দেখে আসছি, হ্যাঁ। তো স্ট্রেংথ অফ স্ট্রাডের এই ফর্মুলাটা 0.5 ASC √FC prime EC less than equal RG RP ASC FU। তো সবগুলো আমরা একটু দেখে ফেলি। ASC তো বুঝতেই পারতেছি, ক্রস সেকশনাল এরিয়া অফ স্টাড শেয়ার কানেক্টর। RG RP এগুলো গ্রুপ ফ্যাক্টর, পজিশন ফ্যাক্টর, এগুলো চার্ট আছে, এগুলো দেখে আমরা পরে ক্লিয়ার করবো, এখন হয়তো অত ডিটেলস যাবো না। ওকে, FU হচ্ছে স্পেসিফাইড মিনিমাম টেনসাইল স্ট্রেংথ অফ স্টাড শেয়ার কানেক্টর, মানে আমাদের একটা স্টাডের তো একটা স্পেসিফাইড টেনসাইল স্ট্রেংথ থাকে, ওইটাই হচ্ছে FU। আর FC প্রাইম জানি আমরা, EC জানি, ECরও ফর্মুলা বের করা যায় যদি ইউনিট ওয়েটটা জানো, এটা আমরা এমনি জানি, WC to the power 1.5 root F prime, এই ফর্মুলা দিয়ে আমরা বের করবো। আর হইলে আবার অন্য কোনো হইলে যাই হোক। এরপরে আমাদের আসতেছে ই মিড হাইট, হ্যাঁ, ই মিড হাইটটা কি, যেখানে ছবিতে দেখো আমাদের রিবগুলো তো এরকম মানে তেরাভাবে যায়, তাই না, ইনক্লাইনভাবে যায়, আবার হরিজন্টাল যায়, আবার ইনক্লাইনভাবে যায়। তো রিবের যে হাইট HR, হ্যাঁ, এটা তো রিবের হাইট ছিল। ই মিডটা হচ্ছে আমাদের স্ট্রাডের গা থেকে ইনক্লাইন যে পোর্শন, রিবের যে ইনক্লাইন পোর্শনটা, তার যে মিড পয়েন্ট, হ্যাঁ, এটার যে মিড পয়েন্ট, এটার মিড পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, এই যে কি বলে তোমার ডেকরিবের ইনক্লাইন পোর্শনের হাইট, মানে ডেকরিবের হাইট, তার হাফ হাইটে গিয়ে যে ইনক্লাইন পোর্শন আছে সেখান থেকে তোমার স্ট্রাডের গার্ড দূরত্ব, এটাকে আমরা বলি ই মিড হাইট, হ্যাঁ। দেখো, ডিস্টেন্স ফ্রম দি এজ অফ দ্য স্ট্রাড শ্যাঙ্ক তো বুঝি, এই যে এই গাটাকে শ্যাঙ্ক বলো, শ্যাঙ্ক টু দ্য স্টিল deck web measured at mid height of the deck rib and in the load bearing direction of the strut, in other words the direction of maximum moment for a simply supported beam, ঠিক আছে? তো বেসিক্যালি এই সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে এখানেই ম্যাক্সিমাম মোমেন্টটা ডেভেলপ করে দেখে আমাদের হচ্ছে গিয়ে এই স্ট্রাডের এই হাইটটা, এই ডিস্টেন্সটা জানা লাগে, হ্যাঁ। তো যেখানে মোমেন্ট বেশি সেখানে ডিফ্লেকশন বেশি, তো এখানে যদি মিনিমাম একটা না থাকে, স্পেসিং না থাকে, তাহলে এটার গায়ে এটা লেগে যাবে, হ্যাঁ। যখন এই বিমটা মনে করো এদিকে ডিফ্লেক্ট করতে যাবে, তখন এগুলো কি চাপায় যাবে না একটা একটার উপর, এদিকে চাপায় যাবে, তাই না?
চাপায় যাবে। তখন যদি এটার সাথে এটা গা লেগে যায় তখন আসলে মানে স্পেসিংটা যদি যথেষ্ট না থাকে তখন দেখা যায় যে প্রবলেম দেখা যায়, ঠিক আছে? তখন স্ট্রাকচারাল ড্যামেজ হয়ে যায় আমাদের এই কম্পোজিট বিম। সো এখানে যদিও কম্পোজিটের ডিফ্লেকশনটা অনেক কম থাকে, স্টিল এখানে এই জিনিসটা মানে ইমিড যেটা মিড হাইট সেটাকে মেনটেন করা হয়। আর এটার ভ্যালু কত হয় সেটা কি লেখা আছে? এটার লিমিটেশনটা এখানে দেওয়া নাই। এটারও একটা লিমিটেশন আছে যে এটা মিনিমাম এত হওয়া লাগবে, এখানে লেখা যায়। আচ্ছা, এখানে আমাদের আরও অনেক টপিক আছে, অনেক কিছু কভার করা যাইতো, এগুলো কিছুই করতেছি না যেহেতু আমাদের টাইম অনেক কম, ঠিক আছে? টাইম শর্টেজের কারণে আমাদের ইয়া হচ্ছে না, কিছু টপিক কভার করা হচ্ছে না। আমরা এখন সরাসরি কিছু অঙ্কে চলে যাই। আমাদের 1 নম্বর প্রবলেম দেখো, আমরা দেখি কী বলছে। Determine the effective width of interior and exterior beams in the given figure. এখানে আমাদের একটা কম্পোজিট স্ট্রাকচার আছে। এই যে আই করে যেটা দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু এক একটা এফিসি কলাম। হ্যাঁ, এই যে ভিতরে আই সেকশন আর বাইরে হচ্ছে কি কংক্রিটের সেকশন, এগুলো এক একটা কলাম। হ্যাঁ, এই 4টা কলাম, আর এখানে এটা একটা বিম, এটা একটা বিম, এটা একটা বিম, আর তার উপর দিয়ে স্ল্যাব কাস্ট করা। এখন আমাদেরকে কি চাইছে? ইফেক্টিভ উইথ বের করা, বি ইফেক্টিভ। বি ইফেক্টিভের আগে ফর্মুলা হিসেবে যদিও ছিল না, এখন ফর্মুলা হিসেবেই তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এখানে 2 টাইপের বিম আছে, এগুলো হচ্ছে ইন্টেরিয়র বিম S1গুলো, আর এক্সটেরিয়র হচ্ছে S2। এক্সটেরিয়র বিম আবার 2 টাইপের আছে, একটার এই সাইডে আর কিছু নাই, বাট আরেকটার এই সাইডে একটা ওভার হ্যাঙ্গিং পোর্শন আছে। হ্যাঁ, 20 ইঞ্চি 20 ফিট উইথ আর 2 ফিট লেংথের, 20 ফিট লেংথ আর 2 ফিট উইথের একটা ওভার হ্যাঙ্গিং পোর্শন আছে। হ্যাঁ, তো আলাদা আলাদা টাইপের দেখা যাচ্ছে। তো এই বিমের ইফেক্টিভ উইথটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা ইন্টেরিয়র বিমের কথা বলি, অর্থাৎ SB1, SB2, SB3, এগুলো SB1, এগুলো সব SB1, এদের স্পেসিংও দেওয়া আছে। এগুলোর জন্য আমরা ফার্স্টে বি ইফেক্টিভটা বের করার চেষ্টা করি। দেখো বি ইফেক্টিভের ফর্মুলা হচ্ছে 1/4 লেংথ অফ স্প্যান। হ্যাঁ, আরেকটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন বিমস। দুইটার ভিতরে যেটা আর কি ছোটো হবে ওটাই গমন করবে। স্বাভাবিক, আমরা তো ছোটোটাকে অলওয়েজ নেই, বি ইফেক্টিভের বেলা ছোটোটাই গমন করে। তো দেখা যাচ্ছে 1/4 যখন স্প্যান করতেছি, আমরা দেখতেছি যে টোটাল স্প্যান কত। স্প্যান হচ্ছে এই বিমের স্প্যান 20 ফিট। হ্যাঁ, তো ওটাকে ইঞ্চিতে নিয়ে যাচ্ছি 60 ইঞ্চি। আর যদি বিমের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেখি, সেটা হচ্ছে আমাদের 6 ফিট করে। সো এটাকেও নিলাম, 72 ইঞ্চি আসতেছে। তো এই দুটার ভিতরে ছোটোটা কভার করছে, ঠিক আছে? এটা গেল ইন্টেরিয়র বিমের ক্ষেত্রে আমাদের ইয়া বের করা, ইফেক্টিভ উইথটা বের করা। এক্সটেরিয়র বিম 2 টাইপের আছে, এখানে মানে এই ইয়াটাতে, এই সিস্টেমটাতে 2টা টাইপের আছে, একটা এটা, ইঞ্চি 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 ফিট থেকে ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এরপরে এক্সটেরিয়রে দেখো, এক্সটেরিয়র বিমের ক্ষেত্রে 1/8 এল স্প্যান, মানে স্প্যানের 1/8 পোর্শন হবে, আর হাফ সেন্টিমিটার থাকে। সো ওই আগের যে দুটো মান ছিল ওটা অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা পোর্শন হচ্ছে ক্যান্টিলিভার পোর্শনের জন্য। ক্যান্টিলিভার পোর্শনটাও একটা এক্সটেরিয়র বিম দেখে ওটাকেও ওভাবেই ধরে নিচ্ছি। হ্যাঁ, এখন বি ইফেক্টিভটা কি ওটার জন্য কি? হ্যাঁ, সেম টাইপের ভ্যালু পাচ্ছি। ও আচ্ছা, ক্যান্টিলিভার পোর্শনের জন্য 3টা ফর্মুলা, বুঝছো? ক্যান্টিলিভার পোর্শনের জন্য 3টা পার্ট। হ্যাঁ, ক্যান্টিলিভারটা যেহেতু একটা এক্সটার্নাল, সেহেতু ওই এক্সটার্নাল ফর্মুলাগুলো আছে। 1/8 লেংথ অফ স্প্যান, হাফ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অফ বিম, আর থার্ডটা হচ্ছে ডিস্টেন্স টু দি এজ অফ দি স্ল্যাব, মানে এজে আমাদের কতটুকু এক্সট্রা। হ্যাঁ, ওর লেংথটা ম্যাটার করে না, কতটুকু বাইরে আছে। হ্যাঁ, উইথটা হচ্ছে এক্সট্রা হ্যাঙ্গিং পোর্শন হচ্ছে 2 ফিট। হ্যাঁ, সো আমাদের ওই 2 ফিট টাইমস 12 ইঞ্চিতে নিয়ে আসলাম। তো এই 3টার ভিতরে এটা কভার করবো। হ্যাঁ, তো লাস্টলি আমরা যখন বি ইফেক্টিভ বের করবো, হ্যাঁ, আমাদের নর্মাল ইন্টেরিয়র কি নাম, নর্মাল এক্সটেরিয়র যে
দেখা যাচ্ছে স্ক্রিনটা? আচ্ছা, ওকে। যেটা বলতেছিলাম, আমাদের এক্সটেরিয়ারের একটা পার্টে আমাদের অ্যান্সার আসছিল 30, হ্যাঁ, আর ক্যান্টিলিভার পোর্শনটার জন্য আসছে 24। সো আমরা যখন অ্যান্সার লিখবো, না মিনিমাম না, এই দুটো অ্যাড করতে হয়, ক্যান্টিলিভার পোর্শনটা আলাদা হিসাব। সো এটার সাথে ওই ইন্টেরিয়ারে যেটা আসছে এটা অ্যাড করে দিতে হয়, এটাই হইতেছে ইফেক্টিভ। হ্যাঁ বাবা, রেকর্ড হচ্ছে বলতেছি রেকর্ড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এই প্রবলেমটা দেখলাম আমরা, এটা খুব সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। আমাদের ওই যে প্রভিশনস যেগুলো দেখছি ওগুলো কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি পয়েন্ট হিসেবেও মনে রাখতে হবে। সাপোজ আমি তোমাকে বললাম যে স্টাডের স্পেসিং সম্পর্কে যে প্রভিশন, শুধু ওটা লেখো। সো ওইটা তখন তোমরা লিখবা ওইটা, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালিও মনে রেখো, আবার টোটাল একসাথেও যদি বলি তাহলে ব্রিফলিও একটু মাথায় রাখার চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আমি একটু 10 মিনিটের বিরতি নিয়ে আমি নামাজটা পড়ে নিই, নামাজটা পড়ে আবার জয়েন করতেছি, হ্যাঁ। তোমরা তাহলে কি বলে 10 মিনিট পর আসো। কয়টা বাজে? 5:40 বাজে তো, 5:50 আবার আসো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।